আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর আজকের ক্লাসে আমরা স্প্রিং 25 এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো তাহলে চলো আমরা শুরু করি। আমাদের নরমালি 1 এ নাম্বার 1 যে কোয়েশ্চেনটা নাম্বার 1 কোয়েশ্চেনে আমাদের হচ্ছে 2 থেকে 3টা কোয়েশ্চেন থাকে, এবিসি এরকম 3টা কোয়েশ্চেন থাকে অথবা দুটো থাকে অনেক সময়। এখানে আমাদের কাছে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেনের আনসার জানতে চাওয়া হয়। কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে বা কিছু থিওরির মধ্যে কিছু ম্যাথ থাকে ছোট ছোট। তো ওগুলো বেসিক্যালি তোমাকে এখানে দেখা হয়েছে তোমার এই কনসেপ্টটার ব্যাপারে বা এই থিওরিটার ব্যাপারে তোমার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার আছে, জাস্ট এইটুকু। তো আমরা যখন ম্যাথ করে আসছি তখন কিন্তু আমরা টুকটাক এই কনসেপ্ট গুলো দেখে আসছি, জাস্ট এখানে আমাদেরকে একটু গুছিয়ে লেখা লাগবে, এই আর কিছুই না। তো সবসময় ওয়ানের যে কোয়েশ্চেনটা এখান থেকে কিন্তু তোমার 6 মার্কসের মতো থাকে সবসময়। তো 1 নম্বর এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা একটু বোঝার ট্রাই করি যে এখানে আমাদেরকে কি বলা হয়েছে। ওকে, প্রথম কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে যে ড্রয়িং শোজ প্লটস অফ দ্য ডিসপ্লেসমেন্ট এক্স ভার্সেস দ্য টাইম টি ফর টু objects undergoing simple harmonic motion. Which object 1 and 2 has the greatest maximum velocity? Justify your answer. Necessary equations. এখানে তোমাকে দুইটা অবজেক্ট দিয়ে দিছে এবং দুইটা অবজেক্টের জন্য দুটো গ্রাফ ওরা দিয়ে দিছে। তোমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে এখানে কোন অবজেক্টের জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালোসিটি পাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালোসিটির জন্য প্রথমে যদি হচ্ছে আমরা একটু ফর্মুলা দেখা ট্রাই করি। আমাদের ম্যাক্সিমাম ভ্যালোসিটির ফর্মুলা এরকম ছিল। প্রথমে ধরো অবজেক্ট 1 এর জন্য আমরা করতেছি। অবজেক্ট 1, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা ছিল v ইকুয়াল টু কি ছিল, a ওমেগা, তাই না? তাহলে a ওমেগা, এখান থেকে আমরা a কত বুঝতে পারতেছি, এই যে অবজেক্ট 1 এর জন্য a, এই যে ওর ম্যাক্স পয়েন্ট এটা না, এই যে এটা হচ্ছে ওর ম্যাক্স পয়েন্ট। তাহলে ওর জন্য ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড হায়েস্ট যে ডিসপ্লেসমেন্টটা সেটা কত হচ্ছে, এইটুকু যদি আমার 5 হয়, এইটুকু আমার কত হবে 2.5। তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু পাচ্ছি হচ্ছে a ইকুয়াল টু আমার হচ্ছে 2.5 মিটার। আর ওমেগাটা আমরা কিভাবে পেতে পারি? ওমেগার ফর্মুলা আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 2 পাই বাই টি। হ্যাঁ, তাহলে 2 পাই বাই টি, যেহেতু আমরা টি এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে, দেখো টি এখান থেকে স্টার্ট হচ্ছে, একটা কজের গ্রাফ এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে ওর একটা ফুল সাইকেল কমপ্লিট করতে কতটুকু টাইম লাগছে? এই যে এইটুকু পরিমাণ টাইম ওর লাগতেছে, তাই না, একটা ফুল সাইকেল কমপ্লিট করতে। ওকে, তাহলে যেহেতু ওর এইটুকু পরিমাণ টাইম লাগতেছে, সো এইখানে ওর আসতে কতটুকু সময় লাগতেছে, এখানে স্মল টি এর ভ্যালুটা আমার কত, এই যে এই পয়েন্টে দেখো এখানে যদি 4 হয়, এই ভ্যালুটা আমার কত, এই ভ্যালুটা হচ্ছে আমার 5, তাহলে এই ভ্যালুটা আমার কত 4। তাহলে এখানে টি এর ভ্যালু আমার আসতেছে হচ্ছে 4, তাহলে এখান থেকে আমি ভ্যালুটা পাচ্ছি হচ্ছে পাই বাই 2। তাহলে আমি এখানে যদি হচ্ছে একটু ভ্যালুগুলো বসাই, আমার এর ভ্যালু 2.5 এন্ড আমার ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই 2। এখানে কিন্তু পাই এর ভ্যালু 3.1416। তো পাই এর ভ্যালু আমাদের কিন্তু সবসময় 3.1416 হবে। জাস্ট আমরা যখন সাইন বা কজের ভিতরে অ্যাঙ্গেলের মধ্যে লিখবো না পাইটাকে, তখন জাস্ট ভ্যালুটা 180 লিখতে হবে। তাহলে ভ্যালুটা আসছে 3.927। এটা হচ্ছে আমার অবজেক্ট 1 এর জন্য আমরা কি পেলাম, v max। এবার যদি আমরা অবজেক্ট 2 এর জন্য চিন্তা করি, ফর অবজেক্ট 2, তাহলে অবজেক্ট 2 এর জন্য আমরা v max কি পাচ্ছি, সেম ভাবে a ওমেগা। আর এখানে এর ভ্যালুটা কত বলতো, এখানে এর ভ্যালু হচ্ছে 5, এই যে ওর ম্যাক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5, তাহলে 5 মিটার। আর এখান থেকে আমরা ওমেগাটা যদি ক্যালকুলেট করতে চাই 2 পাই বাই 3, তাই না? তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত হবে, দেখো ওর একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে আমার টাইম পিরিয়ড। তাহলে ও এখান থেকে স্টার্ট হইছে, ওখান থেকে স্টার্ট হয়ে শেষ হবে কোথায়, ঠিক এই যে এই পয়েন্টটা ওর একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে এই পয়েন্টে আমার স্মল টি এর ভ্যালু কত, দেখো এইখানে হচ্ছে 5, তাহলে 1 2, এখানে আমার স্মল টি এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আমার টাইম পিরিয়ডটা হচ্ছে 2। তাহলে 2 পাই বাই 2 মানে আলটিমেটলি আমার হচ্ছে পাই। তাহলে এর ভ্যালু হচ্ছে আমার 5, আর পাই মানে তো পাই 3.1416। তাহলে 5 ইনটু 3.1416 আমার আসতেছে হচ্ছে 15.708। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্ট 1 এর জন্য আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পাচ্ছি 3.9, মানে অলমোস্ট 4 বলতে পারো। আর অবজেক্ট 2 এর জন্য পাচ্ছি আমরা 15.7। তাহলে আমরা কি বলতে পারি, অবজেক্ট 2 অবজেক্ট 2
as the greatest velocity. তাহলে অবজেক্টিভ ভেলোসিটিটা আমরা পাচ্ছি হচ্ছে গ্রেটেস্ট। তো এই ছিল। তাহলে আমরা পরের কোশ্চেনটা একটু দেখি যে কি বলছে। আমাদেরকে এখানে বলছে যে draw a transverse wave and show the wavelength on the wave. আচ্ছা, এখানে আমরা ওয়েভ নিয়ে হচ্ছে সেরকম কথাবার্তা বলবো না। আমরা বেসিক্যালি এখানে দেখব যে ওয়েভ নিয়ে হচ্ছে আমাদের একটা ডেরিভেশন আছে, ওয়েভের ডেরিভেশনে হচ্ছে আমরা ওয়েভ নিয়ে কথা বলবো। তো ওয়েভের আমাদের বলছে যে এখানে একটা ট্রান্সভার্স ওয়েভ আঁকার জন্য। সো ট্রান্সভার্স ওয়েভের আমরা হচ্ছে গ্রাফ ফিগার কিরকম জানি যে এরকম একটা সাইন ওয়েভ, তাই না? ও যদি একটা সাইন ওয়েভ হয় এরকম, এই বরাবর অবশ্যই টাইম থাকবে, আর এই বরাবর থাকবে হচ্ছে কি ওই যে এক্স বা অ্যামপ্লিটিউড যেটা সেটা। তাহলে আমাদেরকে কি দেখাতে বলছে? ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ কতটুকু? এই যে ও একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে আমার ওয়েভলেন্থ বা ল্যাম্ডা। এটাই হচ্ছে আমার ওয়েভলেন্থ। এখানে জাস্ট তোমার এত থিওরি বা অন্য কিছু লেখা লাগবে না, জাস্ট আমরা ট্রান্সভার্স ওয়েভ আঁকবা, একে হচ্ছে ওর ওয়েভলেন্থটা আইডেন্টিফাই করে দিবা, এইটুকু। শেষ। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আমাদেরকে এখানে কি বলছে আমরা একটু দেখি। যে আমাদেরকে এখানে বলা হয়েছে যে a mass of 500 gram is hung from a spring extension is found 10 centimeter. An additional mass 500 gram mass is added to the spring and allowed to oscillate. Calculate angular frequency and time period of the oscillation. তোমাকে বলা হয়েছে যে একটা স্প্রিং এর মধ্যে আমরা 500 গ্রাম ভর ঝুলালাম, দেন হচ্ছে আমরা যখন ওর মধ্যে 500 গ্রাম মাস অ্যাড করলাম তখন ওর এক্সটেনশনটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং তার সাথে আমরা অ্যাডিশনালি আরো 500 গ্রাম মাস অ্যাড করলাম। দেন তোমাকে ক্যালকুলেট করতে বলছে ওর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত এবং ওর টাইম পিরিয়ড কত। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমরা প্রথমে যদি স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমাদেরকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদের কাছে এখানে কি কি ডেটা দেয়া আছে আমরা যদি ওইটা একটু দেখি ফার্স্টে। যে আমাদের কাছে এখানে এম দেয়া আছে, তাহলে এম ইকুয়াল টু আমার দেখো এই যে এখানে একটা এম আছে এবং এখানে আরেকটা এম আছে, তাই না? তো দুইটা এম যদি আমরা অ্যাড করে দিই, দুইটা টেনশন বলছে আরো অ্যাড করা হয়েছে, তো আমরা কি করব m1 প্লাস m2 করে দিই, m1 প্লাস m2। তাহলে 500 প্লাস 500 প্লাস হচ্ছে 500 মানে 1000 গ্রাম। 1000 গ্রামকে আমরা কি বলতে পারি? 1 কেজি। এটা ছিল হচ্ছে আমার এম এর ভ্যালু। এবার আমার এখান থেকে কি বের করতে বলছে? আমাকে এখান থেকে বের করতে বলছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি? ওমেগা। ঠিক আছে? তো ওমেগার একটা ফর্মুলা আমরা জানি। আচ্ছা, এখানে আমার 10 সেন্টিমিটার কিসের ভ্যালু দেয়া আছে? আগে আমরা যে যে ভ্যালুগুলো দেয়া আছে ওগুলো নিয়ে একটু লিখে নেই। তাহলে এখান থেকে আসবে আমার হচ্ছে 0.1 মিটার। ওকে, তাহলে আমরা ওমেগার একটা ভ্যালু হচ্ছে আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এরকম একটা ফর্মুলা হচ্ছে ওমেগার আমরা জানি। বাট এখানে আমার কাছে এম আছে, বাট কে তো আমার কাছে নাই। তাহলে আমরা কেটা আগে বের করে নেই। তো ফার্স্টে যদি আমরা কেটা বের করি, কে আমরা কিভাবে বের করতে পারি? আমরা সব সময় যখন কে বের করতে চাই আমরা কি ফর্মুলা ইউজ করে আসছি? আমরা হুকস ল ইউজ করে আসছি সব সময়, তাই না? তাহলে এফ ইকুয়াল টু, এখানে যেহেতু কোনো ওর কোনো অ্যাক্সিলারেশন দেয়া নাই, তাহলে আমরা কি ইউজ করব? গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশনটা সেটা ইউজ করব। mg ইকুয়াল টু আমার আসতেছে হচ্ছে kx। তাহলে এখান থেকে আমি যদি k এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমার আসবে হচ্ছে mg ডিভাইডেড বাই হচ্ছে আমার x। তাহলে আমার কাছে সবগুলো ভ্যালু আছে। m এর ভ্যালু হচ্ছে 1, g এর ভ্যালু 9.8, x এর ভ্যালু হচ্ছে 0.1। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি 1 ইনটু 9.8 ডিভাইডেড বাই 0.1 যদি আমি করি, আমার স্প্রিং কনস্ট্যান্ট আসতেছে হচ্ছে 91 নিউটন পার মিটার। তো এটা গেল হচ্ছে আমার কিসের ভ্যালু? অ্যাঙ্গুলার সরি, এটা গেল আমার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু। তো এখান থেকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না। অতএব অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু আমার আসতেছে হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে আমার কাছে যেহেতু সবগুলো ভ্যালু আছে, আমি জাস্ট ইউজ করব 98 ডিভাইডেড বাই আমার আসতেছে হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে আমার কিসের ভ্যালু? এবার এটা ক্যালকুলেট করলে আমরা কিসের ভ্যালু পাবো? ওমেগার ভ্যালু। তাহলে √98 যদি আমি করি,
আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে 9.89 রেডিয়ান পার সেকেন্ড। এটা আমার কিসের ভ্যালু আসলো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভ্যালু। তাহলে আমার ম্যাথের ফার্স্ট পার্ট শেষ। এবার আমাদেরকে কি বের করতে বলছে? দেখো নাম্বার 2 এ আমাদেরকে বের করতে বলছে যে টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন। তাহলে টাইম পিরিয়ড বের করা আমাদের কাছে এখন তো একদম দুধভাত, তাই না? কারণ আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অলরেডি বের করে ফেলছি। তাহলে আমরা টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কি জানি? 2 পাই বাই ওমেগা। যেহেতু ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগার ভ্যালু আমি কত পেয়েছি? ওমেগার ভ্যালু আমি পেলাম হচ্ছে 9.89। তাহলে যদি আমি ক্যালকুলেট করি 2 ইনটু 3.1416 আর নিচে আসতেছে আমার 9.89, এটা ক্যালকুলেট করলে আমার এখান থেকে টাইম পিরিয়ড আসতেছে হচ্ছে 0.64। তো অনেক ইজি ছিল না? এই কোশ্চেনটা থেকে কিন্তু অলমোস্ট 3-4 মার্কসের মতো থাকে। তো এই কোশ্চেনগুলো খুবই ইজি থাকে। সিম্পল হারমোনিক মোশনের পার্ট সবচেয়ে ইজি, অনেক ইজি কোশ্চেন থাকে। জাস্ট বুঝতে হবে তোমার এখান থেকে তুমি কোন ফর্মুলাটা দিয়ে আগালে তুমি এখান থেকে ভ্যালুটা বের করে আনতে পারবা। তাহলে আমরা নেক্সট ম্যাথ একটু দেখি যে আমাদের কি বলছে যে a block attached to a spring suspend vertically if the block is pushed 10 centimeter upward from the equilibrium position, release rate t equal to 0. The mass of the block is 2.5 kg and spring constant k equal to 25 Newton per meter. তোমার কাছে একটা এক্সটেনশন দিয়ে দিয়েছে বা একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে, একটা মাস দিয়েছে এবং একটা স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। তোমাকে ক্যালকুলেট করতে বলছে what is the potential energy at x equal to 3 cm. x equal to 3 cm এ তুমি potential energy ক্যালকুলেট করবা। সো potential energy EP বা PE যদি আমরা এটাকে লিখি, PE potential energy P equal to আমরা কি জানি? হাফ অফ kx স্কয়ার আমরা জানি, আর ওরা তোমাকে x এর ভ্যালু দিয়ে দিয়েছে 3 সেমি। তার মানে আমরা এখান থেকে কি করব? k এর ভ্যালু আমাকে দেয়া আছে 25 নিউটন পার মিটার আর x এর ভ্যালু 3 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব 3 × 10⁻² হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসে? 25 × 3 × 10⁻² হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমার এখান থেকে পটেনশিয়াল এনার্জি আসতেছে 0.01125। এটা আমার কি আসলো? পটেনশিয়াল এনার্জি। আমার নাম্বার 1 কমপ্লিট। এবার আমাকে বলছে যে ফাইন্ড আউট দ্য পজিশন হোয়ার k ইকুয়াল টু p, মানে তোমার কোথায় পটেনশিয়াল এনার্জিটা আর কাইনেটিক এনার্জিটা সমান, তোমাকে ওই পজিশনটা বের করতে বলছে। পজিশন দ্যাট মিন্স তোমাকে x এর ভ্যালু বের করতে বলছে যে কোন পজিশনে তোমার k এবং p টা সমান হবে। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করো যে এখান থেকে আমরা যদি x টাকে বের করে আনতে চাই তাহলে আমরা কোন প্রসেসে আগাতে পারি? কোন প্রসেসে আগাতে পারি আমরা এখান থেকে, সেটা যদি তুমি একটু চিন্তা করতে চাও তাহলে তুমি এখানে হয়তো বলতে পারো যে আমরা k এর ফর্মুলা আমরা জানি যে হাফ mv স্কয়ার ছিল আর p এর ফর্মুলা আমার হাফ kx স্কয়ার ছিল। তো এখান থেকে আমি ক্যালকুলেট করলে x এর ভ্যালু পেতে পারি। হ্যাঁ, আমরা পেতে পারি, বাট এই যে v টা আছে, তুমি কি এখানে v এর ভ্যালু জানো? আর v যদি তোমার বের করতে হয় তুমি v এর এই ফর্মুলাটা জানো, ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ফর্মুলাটা তুমি জানো। এখন এই ফর্মুলাটা তুমি তখনই ইউজ করতে পারবা যখন তোমার কাছে ধরো a এর ভ্যালু আছে, x এর ভ্যালু আছে এবং ওমেগার ভ্যালু তো আমরা বের করতে পারবো। বাট এখান থেকে এই x টাকে আলাদা করা, x টাকে ফ্রি করা এবং ওর সাথে ক্যালকুলেট করা একটু টাফ না? তো আমরা একটু সহজ কোনো ওয়ে আছে কিনা সেই ওয়েতে হচ্ছে একটু আগানোর ট্রাই করি। এভাবেও করা যাবে, কেউ যদি চাও এই ফর্মুলাতেও প্রসিড করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে একটু দেখি। আমরা তো জানি আমাদের যে টোটাল এনার্জি সেটা কি ছিল, আমাদের যে পটেনশিয়াল এনার্জি আর যে আমার কাইনেটিক এনার্জি, এই দুইটার হচ্ছে সাম। তাহলে এখান থেকে আমাদেরকে বলছে যে ওরা কি বলে দিচ্ছে, আমাদেরকে বলছে যে কে ই ইকুয়াল টু আমার হচ্ছে পিই, এই দুইটা হচ্ছে আমার সমান, ওরা আমাদেরকে বলে দিচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এখানে পিই আর যদি হচ্ছে কে এর জায়গায় যদি আমরা পি দিয়ে রিপ্লেস করে দিই, এখন বলতে পারো যে আপু আমরা তো হচ্ছে পি কে কে দিয়ে রিপ্লেস করতে পারতাম। দেখো কে এর কিন্তু কোনো ভ্যালু আমাদের কাছে নাই বা কাইনেটিক এনার্জির কিন্তু কোনো ভ্যালু আমাদের কাছে নাই, বাট আমরা কিন্তু এখানে একটা পটেনশিয়াল এনার্জির ভ্যালু পেয়েছি। তো এই পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ইউজ করে আমরা কিন্তু হচ্ছে এখান থেকে বের করতে পারবো। আচ্ছা সরি, এখান থেকে আমরা এই পটেনশিয়াল ভ্যালুটা ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? কারণ এখানে এই যে এক্সটা আমরা ইউজ করছি, এই এক্সটা কিন্তু 3 সেন্টিমিটারের জন্য ছিল, কিন্তু আমাদের এক্সটা কিন্তু এই ম্যাথে কিন্তু আননোন। ওকে, তাহলে আমরা পিই, এবার পিই আমরা কেন নিলাম? পিই নেওয়ার কারণ হচ্ছে কারণ পি এর ইকুয়েশনে আমার এক্স আছে, কে এর ইকুয়েশনে কিন্তু আমার এক্স নাই। হ্যাঁ, এক্স আছে, বাট ওটা কিন্তু মানে তোমার ক্যালকুলেট করা একটু টাফ। সো আমরা পি তে কনভার্ট করে নিই, কে ইকুয়াল টু আমরা পি বানাই নিলাম। তাহলে কে ইকুয়াল টু যদি হচ্ছে আমার পি হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 পিই পাচ্ছি, তাই না?
তো 2PE যেহেতু এখান থেকে আমি পাচ্ছি, তাহলে আমি কি বলতে পারি, E ইকুয়াল টু আমার কি হবে, হাফ অফ E, তাই না? মানে আমরা জাস্ট হচ্ছে এই, আচ্ছা ওই পেছনে নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এভাবে রাখলাম, সমস্যা নেই। ধরো আমার এখান থেকে 2PE এই টার্মটা ইকুয়াল টু আমার কি আসলো, এই টার্মটা ইকুয়াল টু আমার আসলো হচ্ছে E, তাই না? আচ্ছা জাস্ট 1 মিনিট। তাহলে 2PE ইকুয়াল টু আমার আসতেছে হচ্ছে E। সো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করতে চাই PE, আমার PE এর ফর্মুলা আমি কি জানি, হাফ অফ kx স্কয়ার আমি জানি, আর E মানে আমি কি জানি, হাফ অফ k স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে আমার 2 2 কাটা যায়, আমার এখান থেকে থাকতেছে জাস্ট, আচ্ছা উভয় পাশ থেকে কিন্তু কেও কাটাকাটি যাবে, তাহলে x স্কয়ার ইকুয়াল আমার থাকতেছে হচ্ছে জাস্ট a স্কয়ার, হাফ অফ a স্কয়ার থাকছে। তাহলে এখান থেকে আমি যদি x টাকে ক্যালকুলেট করি, তাহলে আমার x এর ভ্যালু আসতেছে হচ্ছে রুট ওভার অফ 1/2 ইনটু আসতেছে হচ্ছে আমার a। তাহলে এখান থেকে আমি a এর ভ্যালু কিন্তু জানি, রুট ওভার অফ 1/2 ইনটু a এর ভ্যালু আমার কত দেওয়া আছে, দেখো 10 সেন্টিমিটার, মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার -2। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি 1 ডিভাইডেড বাই রুট 2 ইনটু যদি আমি 10 ইনটু 10 টু দি পাওয়ার -2 করি, তাহলে আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে 0. এখান থেকে আমি ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 0.071। এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এটা হচ্ছে আমার কোথায় পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি হচ্ছে সমান, সেই পজিশনটা আমি হচ্ছে বের করে নেব। তাহলে আমরা হচ্ছে আমাদের নাম্বার 2 হচ্ছে কমপ্লিট। আমাদের এখানে যে পজিশনটা জানতে চেয়েছে যে x এর ভ্যালু কত হবে, সেই পজিশনটা হচ্ছে আমরা এখানে বের করলাম। এটাই হচ্ছে আমার আলটিমেট পজিশন। তো নিচে ওকে, এটাকে তুমি অন্য প্রসেসও করতে পারো, p = k তে তুমি ফর্মুলা ইউজ করে ওভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, বাট এভাবে করাটা আমার কাছে মনে হয় যে একটু ইজিয়ার। তারপরে বলছে যে ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এটা খুব ইজি না? আমরা তো একটু আগে এই ফর্মুলাটা ইউজ করে আসলাম যে টোটাল এনার্জি আমরা কিভাবে বের করতে পারি, E = half of k a স্কয়ার, তাই না? তাহলে হাফ অফ k এর ভ্যালু আমার কত, k এর ভ্যালু হচ্ছে আমার এখানে ওরা আমাকে দিয়ে দিছে 25 নিউটন পার মিটার, তাহলে 25, আর e এর ভ্যালু ওরা আমাকে দিয়ে দিছে 10 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে কত আসবে, 10 × 10⁻² হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে 0.5 × 25 × 10 × 10⁻² ওর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার আসতেছে হচ্ছে 0.125 এত জুল। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। তাহলে আমার টোটাল এনার্জি বের করা শেষ। এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই, যে আমাদের কি বলছে দেখো। আমাদের সিম্পল হারমোনিক মোশনের পার্ট শেষ। এবার আমরা আসি হচ্ছে আমাদের যে ড্যাম্পিং এর পার্টটা বা ড্যাম্প হারমোনিক মোশন বা আরএলসি সার্কিট, সেই পার্টটা। ওকে, তাহলে আমরা ফার্স্টে আসি যে আমাদের কি বলছে যে এ টেকনিশিয়ান কনস্ট্রাক্টেড an RLC circuit with the value C = 0.009 মাইক্রোফ্যারাডে, L এর ভ্যালু দেয়া আছে 0.5 মিলি হেনরি and R এর ভ্যালু দেয়া আছে 200। তোমাকে ক্যালকুলেট করতে বলছে what is the whether the circuit is oscillatory, calculate the frequency of the oscillation of the RLC circuit। তোমাকে বলছে সার্কিটটা যদি অসিলেটরি হয়, তোমাকে তার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে। তাহলে প্রথমে আমাদের কাজ কি, চেক করা if the circuit is oscillatory, সার্কিটটা অসিলেটরি কিনা। তাহলে আমরা কি বের করব, ওর ফ্রিকোয়েন্সি বের করব। তাহলে আমার অসিলেটরি কিনা সেটা চেক করার ওয়ে কি, ওমেগা নট স্কয়ারটা যদি গামা স্কয়ার বাই 4 থেকে বড় হয়, তাহলে যেহেতু আমরা এখানে আর স্কয়ার বাই মানে আরএলসি সার্কিটের জন্য ক্যালকুলেট করতেছি, তাহলে এখান থেকে আমাদের ফর্মুলাটা কি আসবে, ওমেগা স্কয়ার মানে আমরা কি জানি 1 ডিভাইডেড বাই আমার এলসি, তাই না? কার থেকে বড় হবে, গামা স্কয়ার বাই 4। আর গামা স্কয়ার বাই 4 মানে দেখো গামা স্কয়ার বাই 4 এই জিনিসটা অনেকে এলোমেলো করে ফেলে। গামার ভ্যালু আরএলসি সার্কিটের জন্য কত, আর বাই এল হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে এখান থেকে আমার ভ্যালুটা কি আসছে, আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 হোল স্কয়ার।
তাহলে এখানে গামা স্কয়ার বাই 4 মানে আলটিমেটলি আমার r স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 হোল স্কয়ার। যদি এই কন্ডিশন আমার ফুলফিল করে তাহলে সার্কিটটা আমার কি হবে, অসিলেটরি হবে, অসিলেটরি হবে। তাহলে প্রথমে চলো আমরা চেক করি যে আমার সার্কিটটা এই কন্ডিশনটা ফুলফিল করতেছে কিনা। তাহলে 1 ডিভাইডেড বাই LC যদি আমরা ক্যালকুলেট করি, 1 ডিভাইডেড বাই আমার L এর ভ্যালু হচ্ছে 0.5 মিলি হেনরি থেকে আমরা হেনরিতে নিব, তাহলে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করব। আর C এর ভ্যালু হচ্ছে 0.009 মাইক্রোফ্যারাড, তাহলে 0.009 ইনটু 10 টু দি পাওয়ার -6। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে আমার, 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 0.009 ইনটু 10 টু দি পাওয়ার -6। তাহলে ভ্যালুটা আমার আসছে হচ্ছে 2.22 ইনটু 10 টু দি পাওয়ার 11। এটা হচ্ছে আমার 1/LC এর ভ্যালু। এবার আমরা r স্কয়ার বাই হচ্ছে 4l স্কয়ারটা একটু চেক করি যে আমার এই ভ্যালুটা কত আসছে। তাহলে r স্কয়ার বাই r এর ভ্যালু ওরা আমাকে দিয়ে দিয়েছে যে 200, আর 4l স্কয়ার l এর ভ্যালু তো হচ্ছে আমার 0.5 দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমরা হেনরিতে কনভার্ট করব, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করে দিব। যদি আমরা ক্যালকুলেট করি ভ্যালুটা আমার এরকম আসতেছে 4 ইনটু 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 10। তাহলে দেখো আমার এই যে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে যে আমার যে 1/LC এটা হচ্ছে কার থেকে বড়, 1/LC ইজ গ্রেটার দেন r স্কয়ার বাই 4l স্কয়ার, ওর থেকে হচ্ছে আমার বড়। তাহলে আমার কন্ডিশনটা ফুলফিল করলো। এবার আমরা কি করব, যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব। তাহলে ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি জানি, f ইকুয়াল টু ওমেগা ডি ডিভাইডেড বাই 2s পাই। তাহলে প্রথমে আমরা যদি হচ্ছে ওমেগা ডি টাকে ক্যালকুলেট করি, ওমেগা ডি না আমরা ফার্স্ট একবারে ফ্রিকোয়েন্সি বের করি। t ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই বাই ওমেগা, তাহলে f ইকুয়াল টু কি হবে, ওমেগা ডি ডিভাইডেড বাই 2s পাই। এই যে এখানে অনেকে ভুল করে যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার সময় 2 ওমেগা ডিভাইডেড বাই 2s পাই করে, কিন্তু এখানে কিন্তু ওমেগাটা জাস্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না, এখানে ওমেগাটা কিন্তু ওমেগা ডি বা ড্যাম্পিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা আমরা থিওরিতে দেখেছিলাম, সেই ড্যাম্পিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে আমরা হচ্ছে এখানে ক্যালকুলেট করব। তাহলে ড্যাম্পিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর্মুলা আমার কি ছিল, রুট ওভার ওমেগা নট স্কয়ার মাইনাস গামা স্কয়ার বাই 4, এটা ছিল তাই না। তো এই জিনিসটাকে আমরা RLC সার্কিটের জন্য কি লিখতে পারি। আচ্ছা, এখানে এই ওমেগা ডি এর ফর্মুলাটা কিভাবে আসছে, আমাদের যে মেইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তার থেকে আমরা যদি ওর যে ড্যাম্পিং পার্ট বা ওর যে ড্যাম্পিং কনস্ট্যান্ট সেই পার্টটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা ওর অ্যাকচুয়াল যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা পাবো। সেজন্য আমরা এখানে ড্যাম্পিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ইউজ করব। ওকে, তাহলে এটা RLC সার্কিটের জন্য এই ফর্মুলাটা আমার কি রকম দাঁড়াবে, এই যে এখানে আমরা ইউজ করছি 1 ডিভাইডেড বাই LC মাইনাস হচ্ছে r স্কয়ার বাই 4l স্কয়ার। তুমি চাইলে দুই লাইনে লিখতে পারো, কোনো সমস্যা নাই। নিচে হচ্ছে আমার 2s পাই, বা তুমি চাইলে আগে ওমেগা ডিটাকে বের করে দেন ক্যালকুলেট করতে পারো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে LC ভ্যালু হচ্ছে আমার 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 0.009 ইনটু 10 টু দি পাওয়ার -6 1 মাইনাস r স্কয়ার বাই হচ্ছে আমার 4l স্কয়ার, আর r স্কয়ার মানে হচ্ছে আমার 200 স্কয়ার, আর 4l স্কয়ার মানে হচ্ছে l মানে হচ্ছে আমার 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -6 হোল স্কয়ার। তো পুরোটার উপরে হচ্ছে একটা রুট হবে, আর নিচে আমার ভ্যালুটা হচ্ছে 2s পাই। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেট করি, যে এখানে একটা বড় টার্ম চলে আসলো না, এই জন্য হচ্ছে এটাকে যদি তুমি একটু ভেঙে আলাদাভাবে করো, মানে আলাদাভাবে আগে ওমেগা ডি এর ভ্যালুটা বের করে নাও, তাহলে হয়তো তোমার কাছে একটু বুঝতে ইজি হবে। আমি হচ্ছে বেশি ভেঙে করি না আর কি, একবারেই লিখে ফেলি 0.10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে আমি বাদ দিব 200 স্কয়ার, নিচে হচ্ছে আমার 4 ইনটু 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -6 হচ্ছে হোল স্কয়ার, নিচে হচ্ছে 2 ইনটু 3.1416। এটা যদি আমি ক্যালকুলেট করি, আচ্ছা এখানে না ভ্যালু বসাতে পারবো, ভুল করতেছি, এটা 1 ডিভাইডেড বাই LC, L এর ভ্যালু হচ্ছে আমার 0.5 ইনটু C এর ভ্যালু হচ্ছে আমার 110 টু দি পাওয়ার -3, আর C এর ভ্যালু হচ্ছে আমার 0.009 ইনটু 10 টু দি পাওয়ার
6 1 by LC মাইনাস হচ্ছে 200 r square divided by 4l square 4 into L এর ভ্যালু হচ্ছে আমার 0.5 into 10 to the power minus 3 কে আমরা ভাগ করব হচ্ছে 2 into 3.1416 ভ্যালুটা আসতেছে হচ্ছে এরকম 67939.09 এত হার্টজ। এটা হচ্ছে আমার কিসের ভ্যালু ওর যে ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন RLC সার্কিটের। এবার আমাকে বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু of resistance R for which circuit will be overdamping সার্কিটটা ওভারড্যাম্পিং এর জন্য তোমার R এর ভ্যালু কত হতে হবে। তাহলে R এর ভ্যালু কত হতে হবে আমরা যদি একটু ক্যালকুলেট করি আমরা যদি একটু ক্যালকুলেট করি ওর R এর ভ্যালুটা তাহলে হচ্ছে কত পাবো আমরা RLC সার্কিটটা করতেছিলাম না তাহলে আমাদের ওভারড্যাম্পিং এর বা এখানে আমাদেরকে ওভারড্যাম্পিং চেক করতে বলছে আমাদের ওভারড্যাম্পিং এর জন্য আমরা ফর্মুলা কি জানি নাম্বার 2 ওভারড্যাম্পিং এর ফর্মুলা আমার কি ছিল যে আমার যে 1/LC টা সেই 1/LC টা ছোট হবে কার থেকে r²/4l² বা আমার যে ওমেগা নট স্কয়ারটা সেটা কার থেকে ছোট হবে গামা²/4 থেকে হচ্ছে ছোট হবে ওকে তাহলে এটা আমরা চেক করব তাহলে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো একটা একটা করে বসাই দিব আমরা L এর ভ্যালু জানি 0.5 আর 10 to the power minus 3 আর C এর ভ্যালু জানি আমরা 0.009 into 10 to the power minus 6 1/LC টা এবার হচ্ছে আমরা R এর ভ্যালুটা পাবো R এর ভ্যালু হচ্ছে r² divided by 4l² যেহেতু তাহলে 4 into L এর ভ্যালু হচ্ছে 0.5 into 10 to the power minus 3 whole square এটা হচ্ছে আমার L এর ভ্যালু তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা কত আসছে 1 দিবে আচ্ছা এই পার্টটা তো আমরা ক্যালকুলেট করছি 1/LC পার্টটা আমার আসে হচ্ছে 2.22 into 10 to the power 11 এটা হচ্ছে আমরা আগে ক্যালকুলেট করছি ওটা ইউজ করলাম আর এখানে হচ্ছে এই পার্টটাকে আমরা একটু পরে ক্যালকুলেট করি আচ্ছা সমস্যা নেই করি 4 into 0.5 into 10 to the power minus 3 এর হোল স্কয়ার যদি আমরা করি পার্টটা আমরা আসতেছে r² divided by আসতেছে হচ্ছে 1 into 10 to the power minus 6 তাহলে এটাকে যদি হচ্ছে আমরা গুণ করি এই পাশে নিয়ে আসি তাহলে r² is greater than কি হচ্ছে আমার ওর সাথে যদি ওকে আমরা গুণ করি 2.22 into 10 to the power 11 তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে 2 তাহলে আমরা এখান থেকে r এর ভ্যালুটা আসতেছে r is greater than 471.17 মানে তোমার এখান থেকে ওভারড্যাম্পিং পাওয়ার জন্য তোমার r এর ভ্যালুটা 471.17 থেকে বড় হতে হবে এটাই জাস্ট আমরা এখানে কি করছি এটা ওভারড্যাম্পিং এ আমার যে কেসটা ছিল সেই ওভারড্যাম্পিং কেসের হচ্ছে আমরা ফর্মুলাটা ইউজ করছি ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমরা জাস্ট ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলছি এটা ছিল আমার ওভারড্যাম্পিং এর জন্য তো এই তো চলো আমরা তাহলে নেক্সট মেথডে আমাদের কি বলছে পরে ড্যাম্পড অসিলেটর m equal to আমার বলছে যে 0.30 kg k equal to 19.6 newton per meter and b equal to আমাকে বলছে যে 100 গ্রাম per second তোমাকে বলছে যে ক্যালকুলেট করতে the frequency of oscillation of the oscillator আবার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলছে তারপর বলছে how long does it take for the amplitude of the damped oscillator to drop 1/2 of its initial value তো আমরা চলো শুরু করি নাম্বার 1 আমাদেরকে বলছে যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে তাহলে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে কি ফর্মুলা জানি f ইকুয়াল টু আমরা কি জানি ওমেগা d ডিভাইডেড বাই হচ্ছে আমরা 2s পাই তাহলে ওমেগা d এর ভ্যালু হচ্ছে আমরা এখানে ইউজ করব আমরা এখানে যেহেতু হচ্ছে একটা ড্যাম্পড অসিলেটর দিছে আমাদের এখানে RLC সার্কিট না তাহলে ওমেগার ভ্যালু কত ওমেগা নট স্কয়ারের ভ্যালু k/m আর আমার যে গামা²/4 গামা মানে হচ্ছে এখানে আলটিমেটলি আমার b/m তাহলে আমরা আসতেছি সেখান থেকে b²/4m² এটা হচ্ছে আমার ওমেগা d এর ফর্মুলা আর নিচে হচ্ছে আমার 2s পাই এবার আমার হাতে সবগুলো ভ্যালু দেখো আমাকে দিয়ে দিয়েছে সো আমি যদি ওদের ভ্যালুগুলো একটু ইউজ করি আমার k এর ভ্যালু হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে 19.6
m এর ভ্যালু দিছে হচ্ছে 0.3 মাইনাস b এর ভ্যালু দিছে হচ্ছে 100 গ্রাম, যেহেতু তাহলে 100 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 100 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 যদি আমরা করি, আমার ভ্যালুটা আসছে হচ্ছে 0.1, তাহলে 0.1 হচ্ছে হোল স্কয়ার, আর m এর ভ্যালু হচ্ছে 0.3 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে আমার 2s পাই। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমার ভ্যালুটা কত আসছে 19.6, নিচে আসছে 0.3 মাইনাস হচ্ছে আমার 0.1 এর হোল স্কয়ার, আর নিচে হচ্ছে আমার 4 ইনটু 0.3 এর হোল স্কয়ার, নিচে হচ্ছে 2 ইনটু 3.1416। তাহলে আমার ভ্যালুটা আসছে এখান থেকে ফ্রিকোয়েন্সি পাচ্ছি আমি 1.286 হার্টজ। এটা আমার নাম্বার 1। এবার নাম্বার 2 তে আমাকে চেক করতে বলছে how long does it take for the amplitude of the damped oscillator to drop one half of its initial value, মানে ওর যে এখানে অ্যামপ্লিটিউডটা আছে, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড যে 10 সেন্টিমিটার আমাদেরকে দিয়ে দিছে, এই 10 সেন্টিমিটার অর্ধেক হতে কত সময় লাগবে এটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে। তো এই ম্যাথের জন্য আমরা সবসময় হচ্ছে একটা ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটা হচ্ছে একটু মনে রাখবা, এই ফর্মুলাটা হচ্ছে আমরা সবসময় ইউজ করব এই ম্যাথের জন্য যখন আমাদেরকে এরকম টাইম বের করতে বলবে। সেটা হচ্ছে final amplitude equal initial amplitude e to the power minus gamma t. যদি আমরা ক্যালকুলেট করি, আচ্ছা এক মিনিট জাস্ট, আচ্ছা আমরা যেখানে ছিলাম, তো আমাদের এর ফর্মুলা হচ্ছে আমরা লিখলাম a equal to a naught e to the power minus gamma by 2 into t। আচ্ছা gamma by 2 লিখলাম, gamma by 2 into এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউডের ফর্মুলা। সো আমাদেরকে এখানে বলছে যে ওর যে অ্যামপ্লিটিউডটা মানে ফাইনাল যে অ্যামপ্লিটিউডটা সেটা ইনিশিয়াল অ্যামপ্লিটিউডের অর্ধেক হয়ে যাবে। দ্যাট মিন্স ওর যে এটা ফাইনাল এ সেটা হচ্ছে ইনিশিয়াল অ্যামপ্লিটিউডের অর্ধেক হবে, মানে a naught by 2 হবে। তাহলে a naught e to the power minus gamma by 2 into t, এটা হচ্ছে আমার আলটিমেট ফর্মুলা। সো এখান থেকে a naught যদি কাটাকাটি যায় আমার কি থাকতেছে, হাফ ইকুয়াল টু আমার থাকতেছে হচ্ছে e to the power minus gamma by 2 into t। তাহলে এখান থেকে আমি উভয় পাশে যদি লন নেই, তাহলে লন e to the power minus gamma by 2 into t ইকুয়াল টু আমার থাকতেছে হচ্ছে লন হাফ। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে আমার ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস গামা বাই 2 into t। লন আর ই হচ্ছে অ্যান্টি অপারেটর, দুটো কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকতেছে আমার হচ্ছে লন হাফ। এখান থেকে আমি টি এর ভ্যালু ক্যালকুলেট করব, তাই না? তাহলে টি যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে এখানে আমার থাকবে হচ্ছে লন হাফ ইনটু আমার আসবে হচ্ছে 2 ডিভাইডেড বাই গামা, তাহলে মাইনাস লন হাফ, আর গামার ভ্যালু আমার কত 2 ডিভাইডেড বাই গামা মানে কত আমার বি বাই হচ্ছে এম, তাই না? তো আলটিমেটলি এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি 2 into b by m, যেহেতু তাহলে m by b লিখতে পারি। আর m এর ভ্যালু আর b এর ভ্যালু এখানে দেয়াই আছে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি, তোমরা ভ্যালুগুলো লিখে নিও একটু। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি, m এর ভ্যালু হচ্ছে 0.3, b এর ভ্যালু হচ্ছে 0.1, তাহলে আমার এখান থেকে টাইম আসতেছে হচ্ছে 4.16 সেকেন্ড। তাহলে এইটুকু সময় হচ্ছে আমার লাগবে এই অসিলেটরটার ওর ইনিশিয়াল অ্যামপ্লিটিউডটা মানে ফাইনাল অ্যামপ্লিটিউডটা ইনিশিয়াল অ্যামপ্লিটিউডটার অর্ধেক হতে। তো এটা ছিল হচ্ছে আমার এই ম্যাথ। তাহলে হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যদি যাই, আমাদের কি বলছে যে আমাদের একটা ওয়েভের ইকুয়েশন এখানে দিয়ে দিছে। ওয়েভের আমরা যদি আমাদের যে বেসিক ইকুয়েশনটা ছিল সেটা যদি আমরা একটু রিকল করার ট্রাই করি, আমাদের ওয়েভের বেসিক ইকুয়েশনটা কি ছিল? ওয়েভের বেসিক ইকুয়েশনটা এরকম ছিল a equal to a sin 2 pi divided by lambda vt minus x। তুমি চাইলে এই ফর্মুলাটাকে এই ফর্মেটেও লিখতে পারো, ওমেগা equal to a sin 2 pi by lambda x minus vt। তুমি চাইলে এই দুইটার একটা যে কোনোটাই লিখতে পারো। ওকে, তাহলে যদি হচ্ছে আমরা এই ফরম্যাটের সাথে হচ্ছে একটু কম্পেয়ার করি, এই যে আমার কোশ্চেনটাকে মানে এই ফরম্যাটে আমরা নিয়ে যাওয়ার ট্রাই করব। কেন ট্রাই করব? কারণ এই ফরম্যাটে যদি আমরা নিতে পারি তাহলে হচ্ছে আমরা এখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে যাব, v পেয়ে যাব, a পেয়ে যাব, সবগুলো পেয়ে যাব। তাহলে হচ্ছে আমরা একটু এই ফরম্যাটে নিব। তাহলে আমার 10 sin pi 0.2
25x minus 90t আছে। এবার দেখো আমরা একটু বেসিক ইকুয়েশনটা দিকে যদি তাকাই, আমার এখানে থাকার কথা হচ্ছে শুধু x, কিন্তু আমার আছে 0.25x, তাহলে 0.25x টাকে আমার এখান থেকে সরাতে হবে। তাহলে 0.25x কে যদি আমি 1 করতে যাই তাহলে কি করতে হবে, 0.25 দিয়ে ভাগ করব। যেহেতু আমি ব্র্যাকেটের ভিতরে ভাগ করতেছি, আমার বাইরে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কাটাকাটি কি আগের মতো থাকবে, মানে আমি বলতে চাচ্ছি 10 sin pi ইনটু বাইরে যদি আমরা গুণ করি 0.25 কে ইনটু আর ভিতরে যদি আমরা 0.25 দিয়ে ভাগ করে দিই 0.25 divided by 0.25 x minus 90 divided by 0.25 x, so ultimately আমার কিন্তু সেম জিনিসই থাকতেছে। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি আমার কি আসবে 10 sin pi into 0.25 আর ভিতরে আমার জাস্ট x থাকতেছে, আর 90 কে যদি হচ্ছে আমরা 0.25 দিয়ে ভাগ করি তাহলে আমার থাকতেছে হচ্ছে 360t। এবার দেখো আমাদের এখান থেকে আমরা b কত বুঝতে পারতেছি, a বুঝতে পারতেছি, বাট 2 পাই বাই ল্যামডা বা ল্যামডার যে ভ্যালুটা সেটা একটু আমাদের কাছে আননোন। সো আমরা যদি এখান থেকে একটু ল্যামডাটা ক্যালকুলেট করতে চাই, here ল্যামডা মানে এখানে যে পাই ইনটু 0.25 এই ভ্যালুটাই তো, এই পার্টটুকুই তো আমার আলটিমেটলি 2 পাই বাই ল্যামডার পার্ট, তাই না? তো এই পার্টটুকু কি আমরা 2 পাই বাই ল্যামডা লিখতে পারি না? এই পার্টটাকে আমরা যদি এভাবে লিখি 2 পাই divided by lambda equal to আমরা যদি পাই ইনটু 0.25 লিখি, দুটোই কিন্তু সেম, তাই না? তাহলে এখান থেকে যদি আমি ল্যামডার ভ্যালু বের করি, ল্যামডা ইকুয়াল টু আমার এখান থেকে কি আসছে, উভয় পাশে কিন্তু পাই পাই গুলো কাটাকাটি চলে যায়। তাহলে হচ্ছে আমার এখানে থাকতেছে হচ্ছে 2 divided by 0.25, তাহলে আমরা এখানে থাকতেছে হচ্ছে 8। তাহলে এটাকে আমরা একটু এই ফরম্যাটে সাজিয়ে লিখি 10 sin, তুমি চাইলে এই ফরম্যাটে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যেন ইজিলি বুঝতে পারি ল্যামডার ভ্যালুটা সেজন্য লিখলাম। তাহলে 2 পাই বাই ল্যামডার ভ্যালু আমার আসছে হচ্ছে 8, তাহলে x minus 360 এটাই হচ্ছে আমার আলটিমেট y এর ইকুয়েশন, তাই না? ওয়েভের ম্যাথ খুবই ইজি, জাস্ট তুমি বেসিক ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবা তাহলেই হবে। ওকে, আমার ইকুয়েশন বের করা ডান। এবার আমার নাম্বার 1 এ বলছে ফাইন্ড আউট দ্য ওয়েভলেংথ। ওয়েভলেংথ মানে কি, ল্যামডা। তাহলে ল্যামডা হলো আমরা কত পেলাম, 8 মিটার। এখন দেখবার কিছু বের করা, ক্যালকুলেট করা লাগবে না, সব আমরা এখান থেকে পাবো। ফাইন্ড আউট দ্য ওয়েভ স্পিড অফ দ্য ওয়েভ, স্পিড বা ভেলোসিটি কত, 360 vt যেহেতু, তাহলে v ইকুয়াল টু আমার আসছে হচ্ছে 360 মিটার পার সেকেন্ড। এবার নাম্বার 3 তে আমার বলছে যে ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকলস অফ দ্য মিডিয়াম, তাহলে v ইকুয়াল টু আমার আসছে হচ্ছে f ল্যামডা। আমরা v ইকুয়াল টু f ল্যামডা ফর্মুলা জানি, তাহলে এখান থেকে আমি যদি f টাকে ক্যালকুলেট করতে চাই, এখান থেকে যদি আমরা f টাকে ক্যালকুলেট করতে চাই তাহলে v ডিভাইডেড বাই আমার আসছে হচ্ছে ল্যামডা। তাহলে v ডিভাইডেড বাই ল্যামডা মানে আমার 360 আর ল্যামডার ভ্যালু হচ্ছে আমার 8, তাহলে 360 আর ফ্রিকোয়েন্সি আসছে এখান থেকে 45 হার্টজ। তো এই ছিল হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল পার্ট। এবার আমরা দেখি যে পরের পার্টে আমাদের কাছে কি জানতে চাইছে। এবার হচ্ছে আমাদের ডেরিভেশনের মধ্যে আমাকে কি বলছে যে derive the differential equation for simple harmonic motion so that x equal to a cos omega t plus হচ্ছে phi is the solution of the equation। তোমাকে এখানে সিম্পল হারমোনিক মোশনের যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি তোমাকে এখানে ক্যালকুলেট করতে বলছে। তো এটা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করব, মানে কিভাবে ডেরিভেশন করব সেটা হচ্ছে আমরা একটু দেখি। প্রথমে আমরা যদি একটু ফিগারের দিকে তাকাই, আমাদেরকে এখানে ফিগারে কি বলছে, প্রথমে আমাদের কাছে একটা স্প্রিং থাকবে। এই ফিগারটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করে ড্র করতে চাও, জিনিসটা আসলে এরকম যে আমাদের কাছে হচ্ছে এরকম একটা স্প্রিং থাকবে। এই স্প্রিংটার মধ্যে তুমি হচ্ছে কিছু পরিমাণ মাস হচ্ছে, এখানে কিছু পরিমাণ মাস হচ্ছে তুমি ঝুলিয়ে দিবা, আর ওর যে পজিশনটা, মানে যে পজিশনটা ও হচ্ছে ঝুলে আছে, জাস্ট ওর মধ্যে আমরা কোনো রকম ফোর্স দিইনি, ওকে আমরা টেনে ছেড়ে দিইনি। এই পজিশনটা হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্য অবস্থান। ওর যে ইকুইলিব্রিয়াম পজিশনটা, সেই পজিশনটাকে আমরা x = 0 বলতেছি, এবং ও মুভ করে নিচের দিকে আসবে। নিচের দিকের পজিশনটাকে আমরা যদি -x বলি, তার সাপেক্ষে আমার উপরের দিকের পজিশনটা কি হবে, +x। মানে ওকে যদি আমরা নিচের দিকে টেনে ছেড়ে দিই, ও কি করবে, সুইং করবে না, একবার x = 0 তে যাবে, তারপর উপরে যাবে, তারপর আবার 0 তে যাবে, তারপর আবার নিচে যাবে। এবং ওর যে এই মোশনটা, এই মোশনটা কিন্তু সব সময় চলবে। মানে এখানে আমরা একটা ফ্রিকশনলেস, এয়ার রেজিস্ট্যান্সলেস একটা জায়গা চিন্তা করি, সেখানে আমরা সিম্পল হারমোনিক মোশন বা মাস স্প্রিং সিস্টেমটাকে ডিরাইভ করি। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা জিনিসটা দেখি না। প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে, তোমরা যারা ফিজিক্স ল্যাব করছো হয়তো বা এক্সপেরিমেন্টটা করে আসছো, আমরা একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলেও কিন্তু কিছু সময় পরে কিন্তু থেমে যায়।
ঠিক না? কিছু সময় পরে হচ্ছে থেমে যায়। কেন থেমে যায়? কারণ সেখানে হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স থাকে, সেখানে হচ্ছে ফ্রিকশন থাকে, অন্য অনেক ফ্যাক্টর থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে থেমে যায়। কিন্তু সিম্পল হারমোনিক মোশনের আমার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে আমাকে বলে যে এখানে আমরা যদি একটা স্প্রিং কে এরকম টেনে ছেড়ে দিই তাহলে ও হচ্ছে সারা জীবন মানে সবসময় হচ্ছে এরকম মুভ হচ্ছে করতে থাকবে, মানে সবসময় এরকম মুভ করতে থাকবে বলতে ওকে যতক্ষণ আমরা থামাবো ততক্ষণ পর্যন্ত মুভ করতে থাকবে। তো এটাই হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট। তো আমাদের মেইন কনসেপ্টটা কি, যে ও ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, এখান থেকে হচ্ছে সুইং করতে থাকবে। তো এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন বা হচ্ছে আমার যে সিম্পল হারমোনিক মোশন ওটার ফিগার, বেসিক ফিগার। ডেরিভেশনের মধ্যে কিন্তু ফিগারটা মাস্ট টাকা লাগবে। এবার হচ্ছে আমাদের দেখা লাগবে যে ওকে আমরা যে টেনে x - x এনে ছেড়ে দিলাম, ও কেন x 0 তে যাচ্ছে এবং আবার প্লাস যাচ্ছে, এবং ওর মধ্যে এই ফোর্সটা আসলো কোথা থেকে? ওর মধ্যে যে ফোর্সটা আসলে এই ফোর্সটাকে আমরা বলতেছি যে ওর হচ্ছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যায়নী বল। ওর মধ্যে অটোমেটিক একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়, যে ফোর্সটার কারণে ও -x থেকে 0 তে যেতে পারে এবং সেখান থেকে আবার প্লাস x যেতে পারে। মানে ওর নিজের মধ্যে অটোমেটিক একটা ফোর্স ক্রিয়েট করে নেয়। আর এই রিস্টোরিং ফোর্সের সাথে আমাদের যে ডিসপ্লেসমেন্ট বা ও যে x +x এবং -x এ যাচ্ছে সেটার সাথে খুব সুন্দর একটা ফর্মুলা আমাদেরকে সায়েন্টিস্ট হুক দিয়েছিল। সেই হুক ফর্মুলাটা আমাদের ছিল হচ্ছে F মানে F হচ্ছে আমাদের যে প্রত্যায়নী বলটা, সেই প্রত্যায়নী বলটা হচ্ছে আমাদের যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বিপরীতমুখী হওয়ার কারণে আমরা হচ্ছে এখানে ফর্মুলাতে একটা মাইনাস ইউজ করি, F প্রপোর্শনাল টু -x। আমার যে রিস্টোরিং ফোর্স, এটাকে তুমি F আরও বলতে পারো, আমার যে রিস্টোরিং ফোর্স সেটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো সমানুপাতিক এবং বিপরীতমুখী যেহেতু, সেই কারণে আমরা একটা মাইনাস সাইন ইউজ করতেছি। তাহলে প্রপোর্শনাল সাইন যদি আমরা উঠাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তাহলে প্রপোর্শনাল সাইনটা উঠালাম এবং আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। এই কনস্ট্যান্টটাকে আমরা বলছি স্প্রিং কনস্ট্যান্ট, বা আমার একটা স্প্রিং এর জন্য যে কনস্ট্যান্ট থাকে সেটা কে। ওকে, তাহলে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম এবং আমরা নিউটন সেকেন্ড ল থেকে একটা ফর্মুলা দেখে আসছি F = ma। এটা আমরা সবাই জানি বাচ্চাকালের ফর্মুলা। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি একটু সাবস্টিটিউট করি তাহলে কি আসবে? দেখো দুইটাই F, তাহলে আমরা -kx = ma লিখতে পারি। তাহলে ma = -kx যদি লিখি, আমাদের এখান থেকে টার্গেট কি? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এখান থেকে ডিরাইভ করব, তাই না? তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যদি এখান থেকে ডিরাইভ করতে চাই, প্রথমে আমরা কি করব? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল টার্মে নিতে হবে। সো একে আমরা ভেঙে কি লিখতে পারি? আমরা ছোটবেলায় ত্বরণের ফর্মুলা পড়ে আসছিলাম বা ত্বরণের সংজ্ঞা পড়ে আসছিলাম, ডেফিনিশন পড়ে আসছিলাম। ত্বরণের সংজ্ঞা আমার কি ছিল? যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। তাহলে আমার টি এর রেসপেক্টে ভি এর যে পরিবর্তনটা হচ্ছে বা ভি এর যে ডিফারেন্সটা হচ্ছে সেটাই হচ্ছে আলটিমেটলি আমার ত্বরণ। তাহলে এটাকে আমরা ডিফারেনশিয়াল টার্মে কিভাবে লিখতে পারি? ডিডি অফ ভি বা ডিডি/ডিটি, এটাকে আমরা ডিফারেনশিয়াল টার্মে লিখতে পারি। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে লিখলাম, একে আমরা রিপ্লেস করলাম ডিডি/ডিটি দিয়ে। এবার আমাদের কাজ কি? আমরা ভি কেও তো আবার চেঞ্জ করতে পারি। ভি কে কিভাবে চেঞ্জ করতে পারি? ওই যে আমরা পড়ছিলাম যে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে বেগ বলে। তাহলে আমরা ভি কে লিখতে পারি dx/dt, সরণ বা ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে x, তাহলে dx/dt লিখতে পারি। তাহলে আমরা এখানে ডিডি তো থাকলো, এই ভিটাকে রিপ্লেস করে dx/dt করে দিলাম। তাহলে এই পাশে -kx আমরা কোনো চেঞ্জ করিনি। তাহলে আমার এখান থেকে একটা সেকেন্ড অর্ডার টার্ম চলে আসলো। একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল টার্মকে আমরা যদি ডিডি দিয়ে গুণ করি তাহলে সেটা কি হয়ে যায়? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল টার্ম হয়ে যায়, মানে d²x/dt²। তো এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার টার্ম। এবার সাথে একটা m আছে। আমাদের সবসময় টার্গেট থাকবে আমাদের যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল টার্মগুলো তাদের সাথে কোনো কোফ্যাক্টর থাকতে পারবে না। যদি তাদের সাথে আমার কোনো কোফ্যাক্টর থাকে, সেই কোফ্যাক্টরটাকে হচ্ছে আমার কি করতে হবে? রিমুভ করতে হবে। তাহলে কোফ্যাক্টর কিভাবে রিমুভ করব? m দিয়ে পুরো দুই পাশে ইকুয়েশনের দুই পাশে ভাগ করে দিব। তাহলে m দিয়ে যদি ভাগ করি, আমার এই সাইডে থাকতেছে d²x/dt² আমার -k/m হচ্ছে s। ওকে, তাহলে আমরা k/m টাকে এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে? প্লাস হবে। ইকুয়েশনের আমরা রাইট সাইড সবসময় হচ্ছে 0 করি, তাহলে k/m = 0। আর আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে দেখে আসছি ω0 = √k/m ছিল। তাহলে ω02 কি? k/m। তাহলে k/m কে আমরা রিপ্লেস করে দিলাম ω02 দিয়ে। তাহলে d²x/dt² + ω02x = 0। এটাই হচ্ছে আমার একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই হচ্ছে আমাদের এখানে জানতে চাইছে। আর এখানে হচ্ছে ওর যে সলিউশন, এখানে আচ্ছা এত সলিউশন লিখতে হবে না, জাস্ট x = a cos ω t প্লাস হচ্ছে 5 জাস্ট লিখে দিবা যে এটাকে আমরা যদি সলভ করি তাহলে সেখান থেকে এটা পাই। এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেশনের आंसर। তো এখানে তুমি v আর a এগুলো না দেখালেও হবে, সমস্যা নেই। এবার আমরা সেকেন্ড
কোশ্চেনে আসি আমাদেরকে কি বলছে for a mass spring system oscillating in simple harmonic motion the equation of displacement is x equal to a sin omega t so that the total energy of the oscillator is e equal to half k square plot energy versus displacement graph তাহলে ফিগারটা একদম সেম আগের মতো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ওকে আমরা টেনে ছেড়ে দিব প্লাস x এ যাবে 0 তে যাবে প্লাস x এ যাবে আবার 0 তে আসবে আবার মাইনাস x এ আসবে সেম আমাদেরকে এই যে টোটাল এনার্জি হাফ কে স্কয়ার এই জিনিসটা হচ্ছে ডিরাইভ করতে হবে তাহলে হাফ কে স্কয়ার আমরা যদি ডিরাইভ করি প্রথমে আমরা আসি আমরা পোটেনশিয়াল এনার্জিটা কিভাবে পাবো আমরা এখান থেকে পোটেনশিয়াল এনার্জিটা কিভাবে পাবো আমরা এখান থেকে পোটেনশিয়াল এনার্জিটা পাবো আমরা যদি হচ্ছে ওর যে এখানে 0 এই 0 থেকে মাইনাস x বা 0 থেকে প্লাস x এইটুকু জায়গার যদি ইন্টিগ্রেশন করে দেই তাহলে আমরা এইটুকু জায়গার জন্য ও কতটুকু পোটেনশিয়াল এনার্জি বা ওর মধ্যে কতটুকু পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে যাব তুমি প্লাস x ও করতে পারো মাইনাস x ও করতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে 0 থেকে প্লাস x পর্যন্ত দেখালাম তাহলে f dx ওকে তাহলে এবার হচ্ছে আমরা f ইকুয়াল টু আমরা কি জানি f ইকুয়াল টু আমার কি ছিল kx dx তাহলে এখানে হবে হচ্ছে kx dz লিখছি কেন x হবে হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে kx dx তাহলে এটা যদি একটু চেঞ্জ করি f এর ফর্মুলা আমরা হুকস ল দেখে আসি হুকস ল আমার কি ছিল f ইকুয়াল টু ছিল হচ্ছে -kx তাহলে আমরা এটা এখানে এটাই করলাম f ইকুয়াল টু -kx লিখলাম আর dx তো dx এর মতই আছে তাহলে -k একটা কনস্ট্যান্ট ওকে বাইরে নিয়ে আসবো আর x কে যদি আমরা ইন্টিগ্রেট করি কি আসে x²/2 আসে তাই না তো x²/2 আমার এখানে হলো তো x²/2 আমার এখানে হওয়ার পরে আমরা এখানে কি করব আমরা এখানে লিমিটটা কত হবে লিমিটটা হবে হচ্ছে আমার এখানে আমার লিমিট হবে হচ্ছে প্লাস x থেকে মানে 0 থেকে প্লাস x পর্যন্ত তাহলে আমরা এখানে যদি লিমিটটাকে বসাই দিই মাইনাস k তো বাইরে থাকবে একবার প্লাস x বসাবো আর একবার 0 বসাবো তাহলে আমার আসছে হচ্ছে x²/2 তাহলে এখান থেকে আমার ভ্যালুটা আসছে আলটিমেটলি হাফ k x² মাইনাস হাফ k x² হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু তো আমরা যদি শুধু ম্যাগনিটিউড শুধু ভ্যালুটা নিয়ে কাজ করি তাহলে ভ্যালুটা কত আসবে হাফ k x² মাইনাস সাইনটাকে হচ্ছে আমরা এখানে রিমুভ করে দিলাম মানে জাস্ট ম্যাগনিটিউডটা নিলাম আর k ইকুয়াল টু হচ্ছে আমরা তো জানি হাফ mv²। এবার আমরা সেকেন্ড অর্ডার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সিম্পল হারমোনিক মোশন যেটা আমরা একটু আগে ডিরাইভ করে আসলাম সেটা আমার কি ছিল d² x/dt² + ω0² 0 আর সলিউশন ছিল হচ্ছে আমার x a cos ω0t এটা ছিল হচ্ছে আমার সলিউশন ওকে এই টু পার্ট কিন্তু লিখতে হবে এখানে যা যা লাইন লিখছি সবগুলো লাইন কিন্তু লিখতে হবে হ্যাঁ ডেরিভেশনের মধ্যে সংক্ষেপে লেখা যায় না আসলে তো না আমি লিখছি তো খুব সংক্ষেপে লিখছি এইটুকু অ্যাট লিস্ট লিখতে হবে তাহলে আমার সলিউশন অফ ফোর সলিউশন কি ছিল a cos ω t তো আমরা v ইকুয়াল টু কি জানি dx/dt সো এখানে আমার যে x টা আছে সেই x টাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে v পাবো তাহলে a cos ω t কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার এখান থেকে কি আসবে a হচ্ছে একটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে আর cos থিটার ডিফারেন্সিয়েশন আমরা করলে কি হয় cos থিটার ডিফারেন্সিয়েশন আমরা মাইনাস sin থিটা তাহলে মাইনাস sin ω0t তাহলে মাইনাস sin ω0t হচ্ছে আমার আসছে তাহলে আর ω0t যেটা ω0t এর ভ্যালু হচ্ছে আমার ω0t তো আমার নরমালি বসে যাবে মানে অ্যাঙ্গেলের মধ্যে বসবে থাকার কথা ছিল t আমার আছে ω0t তাহলে ω0t কে যদি আমি হচ্ছে আবার ক্যালকুলেট মানে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে ω0 বাইরে আসবে এবং t কে করলে আসবে হচ্ছে 1 তাহলে আমার বাইরে হচ্ছে জাস্ট ω0 আসবে মানে মাইনাস a ω0 sin ω0t এটা হচ্ছে আমার ভ্যালুসিটি এবার আমরা p ইকুয়াল টু আমরা দেখে আসলাম হাফ x স্কয়ার আর x এর একটা ইকুয়েশন আমরা এখানে পেয়েছি তাহলে x এর ইকুয়েশনটা আমরা এখানে বসে স্কয়ার করে দেব a cos স্কয়ার ω0t এই ভুলটা কেউ করবে না যে cos বা sin এর যে অ্যাঙ্গেল থাকে এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেকে স্কয়ার করে দেয় cos বা sin এর অ্যাঙ্গেলের কিন্তু স্কয়ার হয় না ঠিক আছে জাস্ট cos স্কয়ার বা sin স্কয়ার হবে তাহলে হাফ k স্কয়ার cos স্কয়ার ω0t সেম ভাবে আমরা যদি কাইনেটিক এনার্জি ফর্মুলাতে v টা বসে আমরা যদি এই জন্য v টাকে বের করছি v টাকে যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব না দেখো এখানে আমরা v এর যে ভ্যালুটা পাই সেটাকে বসাই জাস্ট স্কয়ার করছি একদম সেম ফর্মুলা এবার আমরা কাইনেটিক এনার্জির ইকুয়েশন পেলাম ফাংশন অফ TA আর পোটেনশিয়াল এনার্জিটাও পেলাম তাহলে দুইটাকে হচ্ছে আমরা কি করব জাস্ট সাম করে দিব তাহলে দুইটাকে হচ্ছে আমরা জাস্ট এখানে যোগ করে দেই তাহলে আমাদের এখান থেকে দেখো কিছু কমন ফ্যাক্টর আমরা এখান থেকে পাবো এখানে হচ্ছে আমরা একটু যে একটা ওমেগা আছে ওমেগাটাকে যদি আমরা একটু চেঞ্জ করি ওমেগাটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা ওমেগা নট স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি k/m তাহলে এখানে যদি হচ্ছে আমরা k/m করি তাহলে আমাদের এই m আর এই m কাটাকাটি চলে যায় আমার থাকবে হাফ k স্কয়ার sin স্কয়ার ω0t তাহলে উভয় পাশ থেকে আমার হাফ k স্কয়ারটা কমন তাহলে হাফ k স্কয়ার যদি আমরা কমন নেই আমার থাকতেছে cos স্কয়ার ω0t প্লাস sin স্কয়ার ω0t তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমার 1 তাহলে আমার e ইকুয়াল টু আসছে হচ্ছে হাফ k স্কয়ার তাহলে একটা মাস স্প্রিং সিস্টেমের জন্য টোটাল এনার্জি ইকুয়েশন আমরা পাচ্ছি হচ্ছে e ইকুয়াল টু হাফ k স্কয়ার
তো আমার ডেরিভেশন শেষ, এবার আমার গ্রাফে প্লট করে দেখাতে বলছে। তো আমরা গ্রাফের প্লটটা যদি একটু দেখি, ডিসপ্লেসমেন্টের গ্রাফ এখানে নট ম্যান্ডেটরি, দেখানো লাগবে না। আমরা হাফকে a স্কয়ার গ্রাফ, বেসিক্যালি আমরা এখানে কজের গ্রাফ আঁকবো। তো কজের গ্রাফ আমরা আঁকবো, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি আমরা মাইনাসে কখনো চিন্তা করি না, তো সবসময় প্লাসে হবে। তো এটা হচ্ছে জাস্ট পটেনশিয়াল এনার্জি গ্রাফটা এরকম হবে। এটা নরমাল একটা কজের গ্রাফ যেরকম হয়, হাইয়েস্ট টেম্পারেচার থেকে স্টার্ট হয়ে যেরকম ভাবে চলে ওরকম হবে, জাস্ট নিচের দিকে বাড়াবা না। পটেনশিয়াল বা কাইনেটিক এনার্জি আমরা মাইনাসে চিন্তা করি না কখনো। আর পরেরটা হচ্ছে আমার একটা সাইনের গ্রাফ। এখানে সামনে কি কনস্ট্যান্ট আছে সেটা তোমার দেখার কোনো দরকার নেই, তুমি এখানে জাস্ট পজিটিভ গ্রাফ সাইনের গ্রাফ ওটা কনসিডার করো। সাইনের গ্রাফ 0 থেকে স্টার্ট হবে আর চলবে, এটা হচ্ছে সেম প্লাসের দিকে হবে। আর টোটাল এনার্জি হচ্ছে হাফ কে স্কয়ার, কোনো সাইন বা কজ নাই, জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম, সো লাইনটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। তো এটাই হচ্ছে আমার এনার্জি ইকুয়েশনের গ্রাফের যে প্লটিং সেই পার্টটা। নেক্সট পার্ট আমরা যাই। আমাদেরকে বলছে show that the equation of displacement of particles of a medium for a progressive wave is y equal to a sin 2 pi by lambda bt minus s. Calculate the value of d square y by dt square. তোমাকে এখানে এইটাকে ডিরাইভ করতে বলছে এবং তোমাকে এই ভ্যালুটা বের করতে বলছে এটা ওয়েভের জন্য। তাহলে আমরা একটা প্রোগ্রেসিভ ওয়েভের হচ্ছে আমরা একটা ফিগার হচ্ছে এখানে আঁকলাম। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের যে ফিগারটা হচ্ছে আমরা এখানে ড্র করলাম, আমাদের এখানে ওয়েভলেন্থ কি হবে, আমরা 0 থেকে স্টার্ট হয়ে একটা সাইকেল কমপ্লিট করতে যে সময় লাগে সেটাই হচ্ছে আমরা এখানে ওয়েভলেন্থ। তাহলে এটা হচ্ছে আমার ল্যাম্ডা। তাহলে এখানে আমি দুইটা পার্টিকেল চিন্তা করলাম, এখানে একটা পার্টিকেল ও আর এখানে একটা পার্টিকেল পি। তাহলে ও পার্টিকেলের জন্য যদি হচ্ছে আমরা একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন লিখি, কি হবে, y1 হচ্ছে a sin ওমেগা t প্লাস হচ্ছে phi। নরমাল আমাদের যে ডিসপ্লেসমেন্ট ও আছে, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন তো আমরা cos দিয়ে লিখে আসছি। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে কিন্তু দুইটা সলভ হয়, একটা সাইনের সলভ একটা কজের সলভ। যেহেতু এটা একটা সাইন গ্রাফ, এর জন্য আমরা সাইন কনসিডার করব। তাহলে a sin ওমেগা t প্লাস phi। সেম ভাবে p এর ইকুয়েশনও কি, a sin ওমেগা t মাইনাস phi। কেন মাইনাস, কারণ এটা হচ্ছে ওর সাপেক্ষে নেগেটিভ, তাহলে যে মাইনাস phi। তাহলে এই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। আমরা যে phi এর একটা ফর্মুলা আমাদের ছোটবেলায় দেখে আসছিলাম, phi ইকুয়াল টু আমার ছিল 2 x বাই ল্যাম্ডা। তাহলে 2 x বাই ল্যাম্ডা আমরা এখানে করলাম। এবারে আমরা ওমেগাটাকে চেঞ্জ করতে পারি 2 বাই t, তাহলে 2 বাই t করলাম। আর এখান থেকে আমরা একটু ক্যাপিটাল টিটাকে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে ক্যাপিটাল টিটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, তো আমাদের এখানে ল্যাম্ডা আছে, তাহলে ল্যাম্ডা টার্মটা আমরা কিভাবে এখান থেকে আনতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখি। ল্যাম্ডা আছে, v আছে, তো এই টার্মগুলো আমরা কিভাবে আনি। আমরা স্ট্রেট লাইনের জন্য তো আমরা একটা ইকুয়েশন জানি, মানে আমাদের যে নরমাল যে মোশন সেটার জন্য আমরা জানি s = vt। তাহলে ল্যাম্ডা = আমার vt, যেহেতু ওয়েভের জন্য আমার s টা হচ্ছে ল্যাম্ডা, তাহলে ল্যাম্ডা = আমার vt। তাহলে t = আমার আসছে ল্যাম্ডা বাই v, তার মানে 1/t = আমার আসছে v বাই ল্যাম্ডা। তাহলে এই যে এখানে 1/t টা আছে না, এটাকে আমরা কনভার্ট করে দিয়েছি v বাই ল্যাম্ডা। তাহলে এখানে আমার আসছে v বাই ল্যাম্ডা 2πt, আর এখানে 2πx বাই ল্যাম্ডা। সো এই দুইটা পার্ট থেকে, এই দুইটা টার্ম থেকে কোন টার্মটা কমন, 2 পাই বাই ল্যাম্ডা টার্মটা কমন থাকতেছে হচ্ছে vt মাইনাস x। তাহলে 2 পাই বাই t যদি কমন নেই, আমার আসছে vt বাই মাইনাস x। তাহলে এটা মাইনাসটা ক্যালকুলেট করতে বলছো, তাহলে মাইনাসটা আমরা বের করে আসি। এটা হচ্ছে প্লাসেরটা, প্লাসের জন্য তুমি এই ইকুয়েশন ধরে কাজ করবে, তাহলে প্লাসেরটা পাবা। তাহলে আমাদের ডেরিভেশন শেষ। খুব ইজি একটা ডেরিভেশন, জাস্ট মনে রাখতে হবে কি phi = 2 pi x বাই ল্যাম্ডা, আর ক্যাপ 1 বাই ক্যাপিটাল t টাকে আমরা চেঞ্জ করে v বাই ল্যাম্ডা লিখতেছি, এইটুকু আর কিছুই না। এবার d স্কয়ার y বাই dt স্কয়ার, মানে দেখে তো বুঝতে পারতেছো যে টাইমের রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ করতে বলছে আমাকে, তাই না? মানে টাইমের রেসপেক্টে যদি দুইবার ডেরিভেটিভ করে, এই দেখো এখানে x এরটা করে দেওয়া আছে, এইটুকু পার্ট তোমার এখানে করা লাগবে না। এখানে d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার, মানে যে x এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ করে দেওয়া আছে, তোমাকে এখানে জাস্ট এটা বের করতে বলছে। আচ্ছা, টাইমের রেসপেক্টে যেটা করছে ওটা হচ্ছে এখানে আমি করি নাই। টাইমের রেসপেক্টে যেটা আছে ওটা হচ্ছে আমরা একটু করি, যে কি বের করতে বলছে আমাদের এখানে dt স্কয়ার আর d স্কয়ার y ডিভাইডেড বাই হচ্ছে dt স্কয়ার, মানে d স্কয়ার y ডিভাইডেড বাই হচ্ছে dt স্কয়ার ক্যালকুলেট করতে বলছে। মানে টাইমের রেসপেক্টে হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, এখানে না একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে এই জিনিসগুলো না x না, এটা না t হবে। হ্যাঁ, আমি জানি ভাবতেছি দুইটা কেন x এর রেসপেক্ট হবে, দুইটা x এর রেসপেক্ট হওয়ার কথা না। আচ্ছা, এইটুকু পার্ট তাহলে বাদ, মানে এই ডেরিভেশনের জন্য লাগবে না, অন্য ডেরিভেশনের জন্য। তাহলে হচ্ছে মানে যখন তোমাদেরকে x এর রেসপেক্টে বলবে, ওরা t বলছে না, তাহলে যে এটা হবে d স্কয়ার y ডিভাইড বাই dt স্কয়ার। y1 কেন, কারণ আমরা যে ইকুয়েশনটাকে y1 চিন্তা করতেছি আর কি। y1 vt plus x দিয়ে করা, তোমাদের এখানে জাস্ট চেঞ্জ করে দিবা। তাহলে আমাদের y1 টা কি ছিল, y1 টাকে যদি আমরা একটু লিখি, y1 বা y ওরা যেটা দিয়ে দিছে a sin 2 pi by lambda vt minus x, যেটা এই পার্টটা হচ্ছে আমার কি হবে
আমরা এটাকে হচ্ছে x এর t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তাহলে sin t ডেরিভেটিভ করলে কি হয় cos তাহলে a cos 2 পাই বাই ল্যামডা ও তো বাইরে চলে আসবে আর vt প্লাস x এটা 2 পাই বাই ল্যামডা vt প্লাস x এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমার cos এর অ্যাঙ্গেল আচ্ছা এক মিনিট জাস্ট আজানটা শেষে আচ্ছা আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে y কে ডেরিভেটিভ করতেছিলাম t এর রেসপেক্টে তাহলে যদি t এর রেসপেক্টে করি তাহলে vt প্লাস x তাহলে আমরা t এর রেসপেক্টে করতে তাহলে vt প্লাস x এই টার্মটা মানে এইটুকু পুরো টার্মটাকে আমার আবার ডেরিভেটিভ করতে হবে তাই না মানে আমার থাকার কথা ছিল t কিন্তু আমার এই টার্মটা পুরোটা এক্সট্রা না তাহলে এক্সট্রা যদি হয় আমার তাহলে 2 পাই বাই ল্যামডা এই টার্মটা তো আসবে তাহলে vt প্লাস x এই টার্মটা থেকে আমার কি আসবে একটা v বের হয়ে আসবে আর t কে করলে তো 1 আর x হচ্ছে এখানে কনস্ট্যান্ট যেহেতু আমরা t এর রেসপেক্টে করতেছি মাথায় রাখতে হবে কিন্তু x এর রেসপেক্টে করলে কিন্তু x কনস্ট্যান্ট না 1 হচ্ছে সেক্ষেত্রে তাহলে 2 পাই বাই 2 পাই v ডিভাইড বাই ল্যামডা তাহলে এই টার্মটা হচ্ছে x এটা হচ্ছে আমরা লিখে দেব সেটাকে তুমি সামনে লিখতে পারো কোনো সমস্যা নেই ওকে তাহলে হচ্ছে একবার ডেরিভেটিভ করলাম এবার দুইবার ডেরিভেটিভ করব মানে ওকে হচ্ছে আমি আবার ডেরিভেটিভ করব তাহলে ওকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে আমার কি আসছে -a তাহলে এই যে 2 পাই বাই ল্যামডা আচ্ছা এখানে কেন এই টার্মটা ধরো এই টার্মটা তো সেম তো এই টার্মটা তো আমার কনস্ট্যান্ট cos কে করলে মাইনাস সাইন তাহলে মাইনাস সাইন এই পার্ট আমি লিখে ফেললাম অ্যাঙ্গেল সহ সাইনের পার্ট আমি লিখে ফেললাম এবার আমার এইটুকু পার্টের কাজ করতে হবে তাহলে কি করলে এই পার্টটা আমার আরেকটা আসবে মানে ওর একটা স্কয়ার হবে তাহলে 2 পাই বাই ল্যামডা হোল স্কয়ার b স্কয়ার মানে এইটুকু পার্ট যদি আমরা আবার ডেরিভেটিভ করি চেইন রুলে তাহলে আবার এই পার্টটা আরেকটা আসবে তাহলে হচ্ছে হোল স্কয়ার এটাই হচ্ছে আমার আলটিমেট आंसर ওকে তাহলে নেক্সট ডেরিভেশন আমরা যে আমাদেরকে বলছে derive the differential equation of mass spring system in oscillating damped harmonic motion write the condition of three types of damped harmonic motion and graphically represent them by plotting displacement versus time graphs তাহলে আমরা যদি ড্যাম্পড হারমোনিক মোশনের কনসেপ্টটা চিন্তা করি আমরা সিম্পল হারমোনিক মোশন করে আসছি একটু আগে সিম্পল হারমোনিক মোশন আমরা হুকস ল থেকে ডিরাইভ করছি নিউটন সেকেন্ড ল এখানে জাস্ট একটা এক্সট্রা টার্ম আসবে আমাদের ড্যাম্পিং কেন হতো একটা ফ্রিকশন বা হচ্ছে একটা এয়ার রেজিস্ট্যান্স যেকোনো একটা কিছুর জন্য আমরা এখানে হচ্ছে আমার যে ডিসপ্লেসমেন্টটা সেটা বা কমে যেত বা অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যেত তাহলে এখানে আমার যে রিস্টোরিং ফোর্স F এই রিস্টোরিং ফোর্সটা আমরা হচ্ছে কিভাবে পাবো F - kx আমার ছিল হুকস ল কিন্তু সাথে একটা ফ্রিকশনাল কনস্ট্যান্ট বা একটা ফ্রিকশন ফোর্স আমার অ্যাড হবে কেন অ্যাড হবে কারণ হচ্ছে ওর কারণে কিন্তু ড্যাম্পিংটা হচ্ছে তাহলে F এর ফর্মুলা আমরা জানি ছোটবেলায় দেখে আসছি -bv যেখানে b হচ্ছে আমার ফ্রিকশনাল কনস্ট্যান্ট আর v হচ্ছে আমার ভেলোসিটি তো এটা হচ্ছে আমার রিস্টোরিং ফোর্স ড্যাম্পড হারমোনিক মোশনের জন্য আর আমরা is equal to -kx তাহলে f এর ভ্যালু আমরা তো জানি -bv তাহলে -bv ইউজ করলাম তাহলে -kx -bv এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন নিউটন সেকেন্ড ল তো আমরা জানি f equal to ma তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা হচ্ছে সাবস্টিটিউট করব করলে আমরা কি পাই ma equal to -kx -bv তাহলে আমরা এখান থেকে একদম সেম কাজ করব আমরা এখান থেকে a এর যে ফর্মুলাটা b স্কয়ার x বাই dt স্কয়ার করে আছে সেটা লিখব -kx আর v মানে আমরা dx বাই dt জানি তাহলে সবগুলো টার্মকে আমরা যদি রাইট সাইডে নিয়ে আসি আর হচ্ছে এই যে m আছে m কোফ্যাক্টর থাকা যাবে না সেকেন্ড অর্ডার টার্মের সাথে ভাগ করে দিব m দিয়ে ভাগ করে দিলে d স্কয়ার x আর a b বাই m টা এখানে চলে আসবে মানে উভয় পাশে তো m দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে এই টার্মটা চলে আসবে আচ্ছা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার লেখার একটা টার্মের একটা টার্মিনোলজি আছে সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড অর্ডার তারপরে ফার্স্ট অর্ডার তারপরে জিরোথ অর্ডার তো d স্কয়ার x বাই dt স্কয়ার তারপরে আসবে হচ্ছে b বাই m dx বাই dt তারপরে k বাই m x এবারে b বাই m যে পার্টটা এই পার্টটাকে আমরা বলতে পারি ড্যাম্পিং কনস্ট্যান্ট বা হচ্ছে গামা তো এই পার্টটাকে আমরা বলতে পারি হচ্ছে গামা dx বাই dt আর k বাই m মানে তো আমরা জানি ওমেগা নট স্কয়ার তো এই দুটো ফর্মুলা অনেক ইম্পর্টেন্ট তো এটাই হচ্ছে আমার একটা ড্যাম্পড হারমোনিক মোশনের জন্য সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি যদি সিম্পল হারমোনিক মোশন পারো তার সাথে জাস্ট একটা x যোগ করে দিবা এই আর কিছুই না একদম সেম আর মনে রাখতে হবে b বাই m টা হচ্ছে আমার গামা তাহলে আমার তিনটা কন্ডিশন দেখাতে বলছো যখন হচ্ছে আমার ওমেগা নট স্কয়ারটা গামা স্কয়ার বাই 4 থেকে বড় তখন সেটা হয় আমার অসিলেটরি যখন সমান তখন ক্রিটিক্যাল যখন ছোট হয় তখন ওভার ড্যাম্পিং আর অসিলেটরি বিহেভিয়ারটা এরকম যে আমার স্টার্ট হয়ে আস্তে আস্তে জিরো হয়ে যায় আর ক্রিটিক্যাল ড্যাম্পিংটা হচ্ছে আমার যে হার্ট ব্রেকের কথা যদি আমরা চিন্তা করি হার্ট ব্রেকটা কি হয় ধাম করে অ্যামপ্লিটিউড একদম হাইয়েস্ট থেকে জিরো হয়ে যায় এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং আর ওভার ড্যাম্পিং হচ্ছে আমার যখন আমরা ব্রেক করার পরে যখন গাড়ি আস্তে আস্তে যখন থামে কিছুটা অ্যাক্সিলারেশন দিয়ে সেটা হচ্ছে আমার ওভার ড্যাম্পিং তো এটাই ছিল হচ্ছে আমাদের স্প্রিং 25 এর কোশ্চেন সলিউশন বেসিক্যালি এই টাইপের হচ্ছে তোমাদের কোশ্চেন আসবে মিলে একটা ফুল কোশ্চেন যখন তুমি একা একা সলভ করবে নিজে নিজে ট্রাই করবে জীবনে একটা কোশ্চেন নিয়ে পুরোটা কোশ্চেন একসাথে সলভ করা তাহলে কোশ্চেনের ব্যাপারে তোমার একটা ভালো আইডিয়া হবে তোমার হচ্ছে এক্সামে হচ্ছে সবকিছু ফ্যামিলিয়ার লাগবে নতুন মনে হবে না তো এই আজকের ক্লাস এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকে আসসালামু আলাইকুম